হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু WBCS পয়েন্ট। WBCS পয়েন্ট মানে তোমরা তো এখানে অবশ্যই WBCS এক্সামের জন্য প্রিপারেশান নেবে। এছাড়াও যে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রয়েছে, WBP, SSC, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো। আমি শ্রীনিতা ম্যাম, আমি তোমাদের বায়োলজির টিচার। আজকে আমি তোমাদের সেলের চ্যাপ্টার পড়াবো। তো এই সেলের চ্যাপ্টারটাকে আমি 3টে পার্টে ভাগ করে নিয়েছি। ফার্স্ট পার্টে আমি তোমাদের বেসিক্স অফ সেল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সেল পড়াবো। তার পরের পার্টে সেল ডিভিশনগুলো পড়াবো। লাস্ট পার্টে আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তো তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো এবং ক্লাসগুলো ফলো করতে থাকলেই আশা করছি তোমরা সাকসেসফুল হবে। তো চলো আজকে সেলের ফার্স্ট পার্ট বেসিক্স অফ সেল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সেল নিয়ে ডিসকাস স্টার্ট করি। স্টাডি অফ সেল ইজ কল্ড সাইটোলজি। অর্থাৎ আমরা সেল নিয়ে যা পড়ি, তার গঠন, তার ক্লাসিফিকেশন, তার ডিভিশন, তো সেই সমস্ত কিছুকেই সাইটোলজি বলা হয়। হোয়াট ইজ সেল? সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এ লাইফ। জীবনের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। কোষের আবিষ্কর্তা হলেন রবার্ট হুক, যিনি 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেছিলেন। পার্টস অফ সেল, কোষের কিছু মেজর পার্টস রয়েছে। তো সেই মেজর পার্টসগুলো কী কী দেখে নিই। ফার্স্ট হচ্ছে সেল মেমব্রেন, তারপর হলো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের অন্তর্গত হলো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সেল মেমব্রেন হলো কোষ পর্দা। কোষ পর্দার অন্তর্গত যে অর্ধ তরল পদার্থ রয়েছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, এবং প্রোটোপ্লাজমের অন্তর্গত হচ্ছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। তো চলো এই ছবিটার মাধ্যমে একটু তোমরা লক্ষ্য করো। সব থেকে বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা। এই কোষ পর্দার মধ্যে যা কিছু দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এবার এই প্রোটোপ্লাজমটার মধ্যে যে গ্রে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাইটোপ্লাজম, এবং এই ব্রাউন অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা একটা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে ঘেরা অবস্থায় থাকছে এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় ওলাস থাকছে। তো এটাই হলো একটা সেলের বেসিক স্ট্রাকচার। তো এরপর দেখো সেল থিওরি। অল অর্গানিজমস আর কম্পোজড অফ সেল। বডি অফ এভরি অর্গানিজম ইজ মেড অফ সেল। ইচ সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এভরি অর্গানিজম স্টার্টস ইটস লাইফ ফ্রম সিঙ্গেল সেল। প্রত্যেকটা অর্গানিজম সেল দ্বারা গঠিত, এবং একটা সেল যে গঠিত হচ্ছে অবশ্যই সেটা একটা পূর্বে অবস্থিত কোনো সেল থেকে বিভাজিত হয়ে তবেই নতুন কোষ পাচ্ছি আমরা। তাহলে এটা বলা যেতেই পারে যে প্রত্যেকটা সেল প্রি এক্সিস্টিং সেল থেকেই আসে। তারপর হচ্ছে এক্সেপশন অফ সেল থিওরি। এক্সেপশন অফ সেল থিওরির মধ্যে ভাইরাস, ইনিউক্লিয়েট সেল এবং মাল্টি নিউক্লিয়েট সেল। ইনিউক্লিয়েট সেল অর্থাৎ নিউক্লিয়াস বিহীন সেল, এবং বহু নিউক্লিয়াস সেল অর্থাৎ মাল্টি নিউক্লিয়েট সেল। ভাইরাস সেল থিওরির এক্সেপশন এই কারণেই বলা হয় যে ভাইরাসের মধ্যে কোনো প্রোটোপ্লাজম উপস্থিত থাকে না, অর্থাৎ ভাইরাসের মধ্যে কোনো সজীব অংশ উপস্থিত থাকে না। ভাইরাস নিজেকে অ্যাক্টিভ করার জন্য কোনো সজীব কোষে যখন যায় তখনই সে অ্যাক্টিভ হয়। তারপর হচ্ছে ইনিউক্লিয়েট সেল বা নিউক্লিয়াস বিহীন সেল। যেমন উদ্ভিদ কোষে লক্ষ্য করা যায় ফ্লোয়েম কলার সিবনলের কোষ, যেখানে কোষের মধ্যে নিউক্লিয়াস লক্ষ্য করা যায় না। আবার প্রাণীদেহে স্তন্যপায়ীদের পরিণত লোহিত রক্তকণিকাতে কোষের মধ্যে নিউক্লিয়াস লক্ষ্য করা যায় না। বহু নিউক্লিয়াসযুক্ত সেল বা মাল্টি নিউক্লিয়েট সেল উদ্ভিদ কোষে যেমন হচ্ছে সিনোসাইট কোষ, উদাহরণ হচ্ছে ভাউকেরিয়া। এখানে পাশে একটা ছবি দেখতে পাচ্ছ। তো এটা এক প্রকার অ্যালগি। এই অ্যালগিটার কোষের মধ্যে বহু নিউক্লিয়াস লক্ষ্য করা যায়। আবার প্রাণীদের ক্ষেত্রে যে কোষে বহু নিউক্লিয়াস লক্ষ্য করা যায় সেটা হলো সিনসিটিয়াম কোষ। যেমন হলো ওপালিনা প্যারামেসিয়াম, যে প্রাণীর দেহে কোষের মধ্যে বহু নিউক্লিয়াস লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে সেল। সেলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হলো ইউক্যারিওটিক সেল। তো এই প্রোক্যারিওটিক সেল যেটা হচ্ছে আদি কোষ, আর ইউক্যারিওটিক সেল হচ্ছে আদর্শ কোষ। আদি কোষ বা প্রোক্যারিওটিক সেলটা কি? These are primitive cells having three basic structure of typical cell but lack nuclear membrane. তো এই সমস্ত
কোষে সেলের যে টিপিক্যাল সেলের যে স্ট্রাকচার মানে সেল ওয়াল, সেল মেমব্রেন এবং প্রোটোপ্লাজম এগুলো থাকে, কিন্তু পর্দা ঘেরা কোনো নিউক্লিয়াস থাকে না, পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণুও থাকে না, এবং এরা ক্রোমোজোমও গঠন করতে পারে না। তো সেগুলোই হলো প্রোক্যারিওটিক সেল। যেমন হলো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো হলো প্রোক্যারিওটিক সেল। তারপর প্রোক্যারিওটিক সেলের যে ফিচার্স সেগুলো একটু দেখে নিই। সাইজ অফ প্রোক্যারিওটিক সেল ইজ জেনারেলি স্মল। প্রোক্যারিওটিক সেলগুলো সাধারণত আকারে খুবই ক্ষুদ্র হয়ে থাকে বা আণুবীক্ষণিকও হয়ে থাকে। সেল ডিভিশন টেক্স প্লেস বাই ফিশন অর বাডিং। ফিশন অথবা বাডিংয়ের মাধ্যমে সেল ডিভিশন হয়ে থাকে প্রোক্যারিওটিক কোষে। তারপর হলো সেল ওয়াল। প্রোক্যারিওটিক কোষে যে কোষের অংশগুলো লক্ষ্য করা যায় সেগুলোর মধ্যে হচ্ছে সেল ওয়াল, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, রাইবোজোম, ফ্লাজেলা, মেসোজোম, থাইলাকয়েড, নিউক্লিয়য়েড, আরএনএ, পিলি। তো চলো এই কোষের এই প্রত্যেকটা অংশ দেখে নিই কীরকম। সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোষের সবথেকে বাইরে অবস্থিত জড় প্রাচীর একটা, যেটা পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়ে থাকে। তো এই কোষ প্রাচীর, এখানে যে ছবিটা লক্ষ্য করো, যেটা সবথেকে বাইরে গ্রে যে অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কোষ প্রাচীর, এবং এটা পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়ে থাকে। এবং এর কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষের আকৃতি প্রদান করা এবং কোষের মধ্যে যে সজীব অংশটা রয়েছে সেটাকে রক্ষা করা। তারপর হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা। কোষ প্রাচীরের মধ্যে এবং সাইটোপ্লাজমের বাইরে, অর্থাৎ সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানে যে পর্দা বিশেষ অংশটা থাকে সেটাই হচ্ছে সেল মেমব্রেন। এখানে যে হোয়াইট কালারের অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেল মেমব্রেন। তো এই সেল মেমব্রেনের কি কাজ? সেল মেমব্রেনের কাজ হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা হিসেবে কাজ করা এবং এটা শ্বসনেও সাহায্য করে থাকে। এই সেল মেমব্রেনটা লাইপোপ্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে। তারপরে আসি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা এখানে এই কোষ পর্দার মধ্যে ইয়েলো কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, নিউক্লিয় বস্তু আছে, আর এখানে যে ডট 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 রয়েছে, এই যে জায়গাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি? কোষ পর্দা এবং নিউক্লিয় বস্তুর মাঝখানে যে অর্ধতরল পদার্থটা রয়েছে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম, যার মধ্যে কি না বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করে। যদিও প্রোক্যারিওটিক কোষে অবস্থান করে না, শুধুমাত্র রাইবোজোম ছাড়া। তো এই অর্ধতরল পদার্থটাই হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের কাজ কি না কোষীয় অঙ্গাণুগুলো সেগুলোকে ধারণ করা এবং কোষের যে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে সেইগুলো করতে সাহায্য করা। তারপর আসি রাইবোজোম। রাইবোজোমটা কি? এই যে সাইটোপ্লাজমের মধ্যে ডট 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 যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই হচ্ছে রাইবোজোম। মানে এগুলো সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে থাকে, আর এই রাইবোজোমগুলো রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে। ঠিক আছে? তো এই রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। তারপর হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলাটা কি? এখানে এই ছবিতে যে দেখতে পাচ্ছ যে এই লেজের মতো যে অংশটা, সর্পিলাকার যে অংশটা লক্ষ্য করা যাচ্ছে, এটাই হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলার কাজ হলো কোষের দেহ সঞ্চালনে সাহায্য করা। তারপর হচ্ছে মেসোজোম। মেসোজোমটা কি? সাইটোপ্লাজমের বাইরের দিকে এবং কোষ পর্দার মধ্যে, মানে সাইটোপ্লাজম এবং কোষ পর্দার ঠিক মাঝামাঝি জায়গাতে একটা কুণ্ডলীকৃত অংশ থাকে যেটাকে মেসোজোম বলা হয়ে থাকে। তো এই মেসোজোমের কাজ কি? কোষ প্রাচীর গঠন করা। তারপর হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড কিন্তু সমস্ত প্রোক্যারিওটিক কোষে লক্ষ্য করা যায় না। যে সমস্ত প্রোক্যারিওটিক কোষ সালোক সংশ্লেষ করতে সক্ষম এবং নীলাভ সবুজ শৈবাল যারা সালোক সংশ্লেষ করতে পারে, সেই সমস্ত প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে থাইলাকয়েড লক্ষ্য করা যায়। তো এই থাইলাকয়েড কিন্তু সমস্ত প্রোক্যারিওটিক কোষে লক্ষ্য করা যায় না, এটা লক্ষ্য রাখবে। এই থাইলাকয়েডের তাহলে কাজ কি? সালোক সংশ্লেষে সাহায্য করা। তারপর হচ্ছে নিউক্লিয়য়েড। নিউক্লিয়য়েডটা কি? সাইটোপ্লাজমের মধ্যে এই যে ভায়োলেট কালার অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নিউক্লিয়য়েড।
সাধারণত এটা কী হয় না, দ্বিতন্ত্রী ডিএনএ দ্বারা গঠিত হয় এবং আংটির মতো দেখতে হয়। তো এটাই হচ্ছে নিউক্লিয়েড বা নিউক্লিয় বস্তু, ছোট ছোট ডিএনএ দিয়ে গঠিত হয়ে থাকে। ঠিক আছে, তো এই নিউক্লিয়েড বস্তুর কাজ কি? বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক বলা যেতে পারে এই নিউক্লিয়েড বস্তু যেটা। তারপর হচ্ছে আরএনএ। আরএনএটা কি? সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে এবং অনেক সময় পলিরাইবোজোমও গঠন করে থাকে। এটাই হচ্ছে আরএনএ। আরএনএর কাজ কি? প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। তারপর হচ্ছে পিলি বা ফিমব্রি। এখানে এই কোষ প্রাচীরের বাইরে এই সূত্রাকার এই যে মানে সুতোর সুতোর মতো অংশ এই যে দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে কোষের এই যে বাইরে যে তন্তুর মতো অংশ বা এই যে সূত্রাকার যে অংশটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পিলি বা ফিমব্রি। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে বংশগত বৈশিষ্ট্য যেটা, সেটা একটা কোষ থেকে অন্য কোষে সঞ্চালন করা। ঠিক আছে, তারপর আমরা পড়ব সাম ইম্পর্টেন্ট থিংস। এই যে ইম্পর্টেন্ট থিংস, এগুলো কিন্তু কোশ্চেন আসে, তো এগুলো যে বলছি ভালোভাবে লক্ষ্য করো। সেল থিওরি যারা আবিষ্কার করেছিলেন তারা হলেন স্লেইডেন এবং সোয়ান। 1838 থেকে 39 সালে এরা দুজন সেল থিওরি আবিষ্কার করেন। তারপর হলো জার্ম প্লাজম অগাস্ট উইসম্যান যিনি আবিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে স্মলেস্ট সেলের উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এবং মাইকোপ্লাজমা লেলাই। তারপর হচ্ছে বিগেস্ট সেল বা বৃহত্তম কোষ হচ্ছে উট পাখির ডিম বা অস্ট্রিচের ডিম যেটাকে বলে। বিগেস্ট সিঙ্গেল সেল অর্গানিজম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। স্মলেস্ট সেল ইন হিউম্যান বডি, মানব দেহে সব থেকে যে ক্ষুদ্রতম কোষটা দেখা যায় সেটা হলো অনুচক্রিকা। লংগেস্ট সেল ইন হিউম্যান বডি সেটা হলো নিউরন বা স্নায়ু কোষ। অ্যানিম্যাল সেল ভিজিবল ইন নেকেড আই, আমরা খালি চোখে যে সমস্ত প্রাণী কোষগুলোকে দেখতে পাই সেটা হচ্ছে কি? বিভিন্ন বার্ড বা রেপটাইলসের ডিম, যেগুলো আমরা খালি চোখে লক্ষ্য করতে পারি। লংগেস্ট মাল্টিসেলুলার প্লান্ট সেল হচ্ছে রেমি গাছের তন্তু। তারপর আমরা ইউক্যারিওটিক সেল নিয়ে আলোচনা করব। ইউক্যারিওটিক সেলটা কি? যেই সমস্ত কোষে পর্দা ঘেরা নিউক্লিয়াস থাকছে এবং পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে, ক্রোমোজোম গঠন করতে পারে, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেল বা আদর্শ কোষ। এই ইউক্যারিওটিক সেলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যানিম্যাল সেল আর একটা হলো প্লান্ট সেল, অর্থাৎ প্রাণী কোষ একটা, আর একটা হলো উদ্ভিদ কোষ। তো এই প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে কি পার্থক্য? প্রাণী কোষে কোষ পর্দা থাকে, আবার উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। আবার প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড থাকে না, রঞ্জক পদার্থ যেগুলো, সেগুলো প্লান্ট সেল বা উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না। তারপর হচ্ছে ইউক্যারিওটিক সেলের যে স্ট্রাকচার সেটা একটু দেখে নিই। সাইজ অফ ইউক্যারিওটিক সেল ইজ জেনারেলি লার্জ। ইউক্যারিওটিক সেল কিন্তু সাধারণত অনেক বড় হয়ে থাকে। আবার ইউক্যারিওটিক সেলের মধ্যে অ্যানিম্যাল সেল এবং প্লান্ট সেল যে পড়লাম, তার মধ্যে কিন্তু প্লান্ট সেলের আবার কোষগুলো অ্যানিম্যাল সেলের থেকে বড় হয়ে থাকে। তারপর আসছি সেল ওয়াল প্রোক্যারিওটিক সেলে যেমন পড়ে আসলাম তেমনই হয়ে থাকে। সেল মেমব্রেন বা কোষ পর্দা প্রোক্যারিওটিক সেলে যেমন পড়ে আসলাম তেমনই হয়ে থাকে। তারপর হচ্ছে প্রোটোপ্লাজম, যেমন এক্ষুনি বলে আসলাম। তারপর হচ্ছে নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে, মানে ব্রেন অফ দ্য সেল। কেন বলা হচ্ছে? কারণ কোষের যে সমস্ত জৈবিক কাজ সেগুলো কিন্তু নিউক্লিয়াস দ্বারাই নিয়ন্ত্রিত হয়, যার কারণে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। চলো এই নিউক্লিয়াসের যে অংশগুলো সেগুলো দেখে নিই। নিউক্লিয়াস 4টে অংশ দ্বারা গঠিত। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকিউলাম। তো এই নিউক্লিয়ার মেমব্রেনটা কি? সেটা হলো নিউক্লিয় পর্দা।
নিউক্লিয় পর্দাটা কি না, যে দ্বি-একক পর্দা দিয়ে নিউক্লিয়াসটা ঢাকা থাকছে সেটাই হচ্ছে নিউক্লিয় পর্দা। এখানে আমি দেখানোর চেষ্টা করি, এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশগুলো হচ্ছে নিউক্লিয় পর্দা, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। আর এখানে বাইরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু নিউক্লিয় ছিদ্র, এগুলো কিন্তু নিউক্লিয় ছিদ্র, এগুলো নিউক্লিয় পর্দা না। একদম বাইরে যেটা দেখছো সেটা নিউক্লিয় পর্দা না। এই যে অংশগুলো এইগুলো যে এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। এবার এই নিউক্লিয় পর্দার কি কাজ সেটা দেখি। নিউক্লিয় পর্দার কি কাজ সেটা হচ্ছে যে নিউক্লিয় প্লাজমটাকে রক্ষা করা বা নিউক্লিয়াসের আকার বা আকৃতি যেটা সেটাকে ধারণ করে রাখা, সেটাকে ধারণ করে থাকে, সেটাই হচ্ছে নিউক্লিয় পর্দা। তারপর হচ্ছে নিউক্লিয় ওলাস। নিউক্লিয়াসের মধ্যে একটাও থাকতে পারে বা একাধিকও থাকতে পারে যে পর্দাবিহীন গোলাকার অংশ যেটা শুধুমাত্র নিউক্লিয়াসের স্থির অবস্থাতেই লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে নিউক্লিয় ওলাস। এখানে দেখো এই যে নিউক্লিয়াসের স্থির অবস্থাতে লক্ষ্য করা যায়, তো এই যে রেড কালারের যে অংশটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু নিউক্লিয় ওলাস। এটা একটাও থাকতে পারে আবার ছোট ছোট অনেকগুলো থাকতে পারে কিন্তু নিউক্লিয় ওলাস। এই নিউক্লিয় ওলাসের কাজ কি? নিউক্লিয় ওলাস রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ করে থাকে। আর রাইবোজোম উৎপাদন গঠনের কেন্দ্রস্থল হচ্ছে এই নিউক্লিয় ওলাস। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো এই যে নিউক্লিয় ওলাসটা দেখলাম আর নিউক্লিয় পর্দাটা দেখলাম, এটা বাদ দিয়ে যে এই অর্ধ তরল পদার্থ রয়েছে যেটা স্বচ্ছ দানাদার একটা অর্ধ তরল পদার্থ, সেটাকেই বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের খনিজ লবণ, তারপরে সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু বা উৎসেচক, হিস্টোন, প্রোটিন, এই সমস্ত জিনিস কিন্তু নিউক্লিওপ্লাজমের মধ্যে উপস্থিত থাকে। তো নিউক্লিওপ্লাজমের কাজটা কি? নিউক্লিওপ্লাজমের কাজ হচ্ছে নিউক্লিয়াসে ধাত্ররূপে কাজ করা এবং ক্রোমাটিন সূত্রকেও ধারণ করে থাকে। তারপর হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম। নিউক্লিয়ার রেটিকিউলামটা হচ্ছে নিউক্লিওপ্লাজমের মধ্যে যে সূত্রাকার যে অংশগুলো লক্ষ্য করা যায়, যেগুলো ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়ে থাকে এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়, সেটাই হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকার যেটা মানে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হচ্ছে এবং নিউক্লিয় প্লাজমের মধ্যে অবস্থিত একটা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত, সেটাই হচ্ছে নিউক্লিয় রেটিকিউলাম বা নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকার কাজটা কি? কোষীয় বিভাজনের সময় বেমতন্তু গঠন করা এবং বংশগত যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এই ক্রোমাটিন সূত্রের দ্বারাই বাহিত হয়ে থাকে। তারপর আসি সেল অরাঙ্গেলস। সেল অরাঙ্গেলসের মধ্যে আমরা কি কি জানি? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডিজ, লাইসোজোম, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। তো চলো এই কোষীয় অঙ্গাণুগুলো কীরকম দেখতে হয় এবং তাদের কি কি কাজ সেগুলো একটু আলোচনা করি। প্লাস্টিড হচ্ছে আদর্শ কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত একটা গোলাকার উপবৃত্তাকার অংশ, যার প্রধান কাজ হলো সালোক সংশ্লেষে সাহায্য করা এবং ফুল ও ফলের বর্ণ গঠন করা ও খাদ্য সঞ্চয় করা। উল্লেখ্য যে এই প্লাস্টিড কিন্তু দ্বি-একক পর্দা বিশিষ্ট হয়ে থাকে। এই দ্বি-একক পর্দা বিশিষ্ট, এক একক পর্দা বিশিষ্ট এবং পর্দাবিহীন যে কোষ অঙ্গাণুগুলো, এগুলো কিন্তু কোশ্চেনে আসে। তো এগুলো একটু ভালো করে লক্ষ্য করবে আমি যখন এগুলো বলবো। প্লাস্টিড দ্বি-একক পর্দা বিশিষ্ট হয়ে থাকে, গোলাকার বা উপবৃত্তাকার, এবং এর কি কাজ আছে মেনলি? যে সালোক সংশ্লেষে সাহায্য করা বা ফুল বা ফলের বর্ণ গঠন করা এবং খাদ্য সঞ্চয় করা। তো এই প্লাস্টিডকে তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হলো লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কি? সেটা সবুজ রঞ্জকে রঞ্জিত হয়ে থাকে এবং গাছের যে পাতা থাকে সেই সমস্ত পাতাতে এই ক্লোরোপ্লাস্টগুলোকে লক্ষ্য করা যায়। তো এর কাজ হলো যে
সালোক সংশ্লেষে সাহায্য করা। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট ফুল এবং ফলের বর্ণ গঠন করে। তো এই ফুলের যে বর্ণ গঠিত হয়, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর যে বর্ণ গঠন হয়, সেটা ক্রোমোপ্লাস্টের দ্বারাই। যার কারণে কি হয় না, পোকামাকড়গুলো ফুলের প্রতি কিন্তু আকৃষ্ট হয় এবং পরাগ সংযোগ করতেও সাহায্য করছে। তারপর হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন হয়ে থাকে। এটা থাকে ফুলের বুঝি, এটা গাছের যে মূলে, সেটা লিউকোপ্লাস্ট গাছের মূলে অবস্থান করে থাকে। এর কাজটা কি? বর্ণহীন হয়ে থাকে, কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এই প্লাস্টিড যিনি কথাটি প্রথম বলেছেন, তিনি হলেন হেকেল, বিজ্ঞানী হেকেল। তিনি এই প্লাস্টিড কথাটি প্রথম বলেছিলেন। তারপর হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি? আদর্শ কোষের সাইটোপ্লাজমের মধ্যে একটা দণ্ডাকার সূত্রাকার অংশ লক্ষ্য করা যায়, যার প্রধান কাজটা কি না ক্রেবস চক্র সম্পাদন করা। সেটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। এই মাইটোকন্ড্রিয়া যিনি নামকরণ করেছিলেন, তিনি হলেন বেন্ডা। এই মাইটোকন্ড্রিয়া প্রধান কাজটা তাহলে কি হলো না ক্রেবস চক্র সম্পাদন করা। ক্রেবস চক্র সম্পাদন করে শক্তি উৎপাদন করতে পারে বলেই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। তো এই মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। এটাই তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি হলো না ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা। তারপর হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা কি? আদর্শ কোষের সাইটোপ্লাজমে একক পর্দা বেষ্টিত নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত যে নালিকার মতো অংশ, যেটা অনিয়তকার প্রকোষ্ঠে ভাগ হয়ে থাকে, নিজেদের মধ্যে একটা অনিয়তকার প্রকোষ্ঠে ভাগ হয়ে অবস্থান করে, সেটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে এটা কিন্তু একক পর্দা বিশিষ্ট। এবং প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এই দুটো হলো দ্বি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কিন্তু এক একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের প্রধান অংশগুলো হলো সিস্টার্নি, নালিকা এবং ভেসিকল। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের নামকরণ করেন বিজ্ঞানী পোর্টার। এর কাজ কি? এর কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা এবং ফ্যাটি অ্যাসিড বিপাক নিয়ন্ত্রণ করা। তারপর হচ্ছে গলগি বডিজ। আদর্শ কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে ছোট ছোট গহ্বর থাকে বা চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে গলগি বডিজ, এবং এটা এক একক পর্দা বিশিষ্ট হয়ে থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং গলগি বডিজ এক একক পর্দা বিশিষ্ট হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এদের দ্বি একক পর্দা বিশিষ্ট হয়ে থাকে। তো এই গলগি বডিজ তিনটে অংশ নিয়ে গঠিত। একটা হলো সিস্টার্নি, আরেকটা হলো ভেসিকলস, মাইক্রোভেসিকলস, আরেকটা হলো ভ্যাকুওল। গলগি বডিজ আরেকবার বলি, গলগি বডিজ যেটা আদর্শ কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত একটা গহ্বর বা চ্যাপ্টা থলির মতো অংশ, যা এক একক পর্দা বিশিষ্ট হয়ে থাকে, সেটাই হলো গলগি বডিজ। গলগি বডিজ উদ্ভিদ কোষে কিন্তু একে ডিক্টিওজোম বলা হয়ে থাকে। এবং গলগি বডিজে তিনটি প্রধান অংশ হচ্ছে সিস্টার্নি, মাইক্রোভ্যাসিকল এবং ভ্যাকুওল। এর কাজ কি না কোষের বিভিন্ন ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। কোষের ক্ষরণ বলতে উৎসেচক, হরমোন, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গলগি বডিজ নিয়ন্ত্রণ করে। তারপর আসছি লাইসোজোম। লাইসোজোমটা কি না প্রাণী কোষের সাইটোপ্লাজমে একক পর্দা বেষ্টিত উৎসেচকপূর্ণ গোলাকার যে অংশটা লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোম তার মানে কি হচ্ছে উৎসেচকপূর্ণ একটা গোলাকার অংশ, সেটাই হচ্ছে লাইসোজোম। এবং এই লাইসোজোমকে কিন্তু আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। কারণ কি না উৎসেচক পূর্ণ হয়ে থাকে, যার কারণে কোষীয় অঙ্গাণুগুলোকে হজম করে নেয় এবং কোষের মৃত্যু ঘটায়, তাই একে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। এই লাইসোজোমের কাজ কি? কোষীয় বস্তু পরিপাকে অংশ নেয়। তারপর হচ্ছে রাইবোজোম। রাইবোজোমটা কি? আদর্শ কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত, যেটা সাইটোপ্লাজমের মধ্যেও থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যেও থাকে, আবার নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, এই সমস্ত জায়গাতেই রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এই সূক্ষ্ম সূক্ষ্ম গোলাকার যে দানা, যেটা কিন্তু পর্দাবিহীন একটা অঙ্গাণু, এই অঙ্গাণুগুলোকেই বলা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরিও বলি। তার কারণ কি?
না, রাইবোজোম অ্যামাইনো অ্যাসিডকে সংশ্লিষ্ট করে প্রোটিন গঠন করতে পারে, যার কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা যায়। তো রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, এটাই এর প্রধান কাজ। তারপর হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা কি? প্রাণীকোষের সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসের কাছে পর্দাবিহীন কিছু তারকাকার অংশ, মানে কোষীয় অঙ্গাণু লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে সেন্ট্রোজোম। তো এই সেন্ট্রোজোমের কাজ কি? প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা। এছাড়াও আরও কিছু কিছু অংশ রয়েছে, যেমন হচ্ছে মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস কি? উদ্ভিদ এবং প্রাণীকোষের সাইটোপ্লাজমে কিছু নালিকার মতো অতি সূক্ষ্ম সূক্ষ্ম অংশ দেখা যায়, যেগুলোকে মাইক্রোটিবিউলস বলা হয়ে থাকে, যেগুলো কিন্তু বেমতন্তু গঠনের সময় সাহায্য করে থাকে। আর হচ্ছে সাইটোপ্লাজমিক সাইটোপ্লাজমিক ইনক্লুশনগুলো, এগুলো কি না, সাইটোপ্লাজমে এই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো ছাড়াও কিছু মানে খাদ্যবস্তু লক্ষ্য করা যায়, শ্বেতসার দানা, তারপর গ্লাইকোজেন, কিছু খরিত পদার্থ, এইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো সেটাকেই বলা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনক্লুশন। এরপর এখানে একটা ইউক্যারিওটিক কোষ দেখানো হয়েছে, যেখানে আমি উল্লেখ করতে পারি যে প্রত্যেকটার, আমি এখানে দেখিয়ে দিই যে এটা হলো নিউক্লিয়াস এবং এইটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই অংশগুলো, যেগুলো কোষীয় মানে নিউক্লিয় পর্দা থেকে কোষীয় পর্দার দিকে অবস্থান করে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আবার এখানে যে হলুদ রঙের অংশটা দেখতে পাচ্ছ চ্যাপ্টা থলির মতো, এটাই হচ্ছে গলগি বডিজ। আবার এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এই যে দানাদার বলছি, দণ্ডাকার সূত্রাকার এই যে অংশটা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আবার এখানে এই নিউক্লিয় বস্তুর কাছে পর্দাবিহীন এই যে অংশটা, এটা কিন্তু স্টারের মতো দেখতে হয়, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। আর এখানে এই অঙ্গাণুগুলো তো অবশ্যই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করছে। আর এখানে বাইরে যে অংশটা যেটার মধ্যে থাকছে, সেটা হচ্ছে কোষপ্রাচীর, কোষ পর্দা, তার মধ্যে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের মধ্যে এই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করছে। তারপর হচ্ছে টার্মস রিলেটেড টু সাইটোলজি। কী কী আছে একটু দেখে নিই, এগুলোও আছে কোশ্চেনে, তো ভালোভাবে শোনো। ক্যারিওকাইনোসিস কি না, নিউক্লিয়াসের বিভাজন। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকেই বলা হচ্ছে ক্যারিওকাইনোসিস। তারপর হচ্ছে সাইটোকাইনোসিসটা কি? কোষীয় বিভাজনের সময় সাইটোপ্লাজমের যখন বিভাজন ঘটছে তখন সেটা সাইটোকাইনোসিস। তারপর হচ্ছে ডিপ্লয়েডটা কি? এখানে এটা হলো একটা ক্রোমোজোমের সেট, আর এটা হলো আরেকটা ক্রোমোজোমের সেট। তো এখানে দেখাই যে এই দুটো অংশ, এটা হলো সিস্টার ক্রোমাটিড, এটাও সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই দুটো অংশ, এটা হলো নন সিস্টার ক্রোমাটিড। তো এই দুটো ক্রোমোজোম একসাথে হচ্ছে ডিপ্লয়েড। যখনই এখান থেকে একটা ক্রোমোজোম চলে যাচ্ছে, এই একটা ক্রোমোজোমকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। বোঝাতে পারছি আশা করি। আমি আরেকবার আঁকি, এইটা হলো একটা ক্রোমোজোমের সেট, এটা হলো আরেকটা ক্রোমোজোমের সেট। তো একটা ক্রোমোজোমের সেটকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড, এবং দুটো একসাথে থাকলে দুটো ক্রোমোজোমের সেটকে বলা হচ্ছে ডিপ্লয়েড। এবার ক্রসিং ওভারটা কি এখানে আমি বলে দিই, সেটা হলো যে এই দুটো অংশকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এটাও সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই দুটো অংশ, এটাকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন খণ্ডাংশের বিনিময় ঘটে কোষ বিভাজনের সময়, সেটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার। ওকে, আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি খুব ভালো করেই পুরো চ্যাপ্টারটা।
তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং পারলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং যতটা তোমরা শেয়ার করতে পারবে ততটাই ভালো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের দিন আমরা সেল ডিভিশন নিয়ে ডিসকাস করব এবং তার পরের পার্টে আমরা কোশ্চেন আনসার নিয়েও আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।